হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি। নতুন একটা দিনের গল্প তোমাদের সবার সামনে নিয়ে আবার হাজির হলাম। সকাল থেকে উঠে একটা ব্যস্ত জীবন, শুধু আমার নয় তোমাদের প্রত্যেকেরই থাকে আমি জানি। তবে আমি যেহেতু আমার লাইফটা তোমাদের সাথে শেয়ার করি, তো আমি যাই করি না কেন সেটাই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করি। তো সকাল থেকে উঠে পরে স্নান হয়ে গেছে। আমি এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে গেছিলাম। সেই জামা কাপড় আর কি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো না এবার তুলতে এসেছি। আর তুলতে এসে বেশ কয়েকটা কাজ আমি চোখে দেখতে পেলাম, ভাবলাম সেই কাজগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে ওপরে যাব। আর এই তো এদিকে দেখলাম যে ওদের কিছু বাসন রয়েছে, সকালে ম্যাগি ট্যাগি করেছিল, তো সেই বাসনগুলো এবার মেজে দিচ্ছি। আর রাতের বাসন তো আমাদের রাতে দুপুরে মোটামুটি ওপরেই হয়, নিচে খুব একটা বেশি রান্না হয় না। ধরো কখনো খুব এমার্জেন্সিতে এই যে ম্যাগি করলো ওদের জন্য, বা ওদের জন্য একটু কিছু রান্না করলো, বা স্যার ম্যাম আসলো, আমি ধরো এদিকে ভিডিও এডিট করছি, মা একটু চা করে দিল, সবসময় করে না। আর আমিও মানে আমি যখন ধরো ব্যস্ত থাকি তখন মা একটু করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার, তো তখন নিচে একটু রান্না বান্না হয় বা ওরা খায় বাসন টাসন, মোটামুটি মাঝে মাঝে যখন নিচে খায় তখন হয়। তো সেই অল্প কটা তিনটে চারটে থালা বাসন ছিল, মেজে দিলাম। আর এবার দেখলাম একটা ঝুড়ি ভর্তি বাসন রয়েছে, মানে জমিয়ে জমিয়ে রেখেছে, সেই বাসনগুলো এবার আমি একটু জায়গা করে করে গুছিয়ে রাখছি। কি বলতো, দেখতেও ভালো লাগে না একটুখানি অগোছালো থাকলে, একটু গুছিয়ে রাখলে দেখবে জায়গাটাও একটুখানি সেট থাকে, আর বাসনগুলো সব দেখবে এক জায়গায় রাখলে মনে হয় জায়গার অনেক কম লেগেছে। তো সেইভাবেই রাখার চেষ্টা করছি বাসনগুলো। আর বাসনগুলো রেখে ওই প্লেটের জায়গায় প্লেট, থালার জায়গায় থালা, সমস্ত কিছু রেখে ঝুড়িটা ফাঁকা করার উদ্দেশ্য। তো ওই জন্যই আর কি এই কাজগুলো করছি। আর তারপরে নিচের ঘরদোরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে দিয়ে তারপরে চলে যাব আর কি ওপরে। তো এইসব আর কি চিন্তা ভাবনা আপাতত রয়েছে। তো যাই হোক, দেখো এদিকে তোমার বাসনগুলো মেজে তারপরে এগুলো সব উপর করে রেখে দিলাম। আর নিচের ঘরদোর ঝাড় দিয়ে মুছে তারপরে ওপরে যাব, ওপরের ঘরদোরগুলো ঝাড় দেওয়ার বাকি রয়েছে। এবারের পুজোয় আমাদের কোনো প্ল্যান ছিল না সেভাবে কিছু কেনাকাটা করার, কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমার না ভীষণ মনটা খারাপ হচ্ছিল। তো তখন উজ্জ্বল আমাকে বলেছিল যে কণিকা তুমি একটা কাজ করো, শুধু মেয়ের জন্য একটা জামা কিনে এনো। সে আজকে নয়, মানে পুজো প্রায় 1 মাস, পুজোর 1 মাস আগে বলেছিল বলেছিল আগে আগে কিনে এনো, না হলে পরে দোকানে ভিড় হবে আর পাবে না। তো তারপরে না আমি না যাইনি, মানে আমি তারপরে মহালয়া চলে গেল। তখন আমাকে ও বারবার বলছে তুমি যাবে না, কবে যাবে কবে যাবে। বিশ্বাস করবে না, মানে আমার মনটার মধ্যে এত খারাপ লাগছে, আমি ভাবছি বাড়িতে আরো ছোট ছোট বাচ্চাগুলো আছে, তাদেরকে না দিয়ে মানে নিজের মেয়ে বলে আমি শুধু তাকেই দেবো, মানে আমার না ভীষণ খারাপ লাগছে। ও আমাকে বলছে তুমি কি কিছু বলতে চাও? তখন আমি বললাম দেখো উজ্জ্বল, আমি না শুধু আমার মেয়েকে দিতে পারছি না, কারণ ও তো স্বাভাবিক, ও ছোট ঠিক আছে, ওর একটা আশা তো থাকেই যে মা পুজোর সময় একটা জামা কিনে দেবে বাবা মা। কিন্তু বাড়িতে কোয়েল রয়েছে, আরো কয়েকটা বাচ্চা রয়েছে, আমি কি করে আমি শুধু মেয়েকে এনে দেখাবো যে দেখো মেয়ের জন্য কিনে এনেছি। আমার মনের ভেতরটাই যেন কেমন একটা হচ্ছে। তো তারপরে ও খানিকটা ভাবলো, ভেবে বলল আচ্ছা তুমি তাহলে এক কাজ করো, মেয়েকে জামা কিনে দাও, আর সবাইকে এবছর হয়তো অনেক ভালো জামা কাপড় দিতে পারবো না, কিন্তু যেটুকুনি পারি আর কি, যদি ষষ্ঠীর দিনও পড়তে পারে সকালে, সেরকমও একটা হলে সবাইকে জামা কাপড় কিনে দেওয়ার চেষ্টা করব আমি। তো ওই জন্য উজ্জ্বল আমাকে কিছু টাকা দিয়েছে। ও বলল তুমি তাহলে বিকেলে গিয়ে মায়ের সাথে গিয়ে আজকে কেনাকাটা করে নিয়ে এসো। মানে আমার যে কি শান্তি লাগছে এই কথাটা শুনে। কখনোই আমি না, মানে নিজে নেব নিজে একা এসে করবো এই জিনিসগুলো কখনোই আসে না। আমি এটা বরাবরই, আমি যদি কখনো আমার নিজের জন্য একটা জামা কিনি, আমি চেষ্টা করি আমার শাশুড়ি মায়ের জন্য একটা কুর্তি কিনে দেওয়া, বা আমি যদি নিজের জন্য একটা শাড়ি কিনি আমি আগে বলি মায়ের জন্য কেনা তবে আমি কিনবো। তো এইরকম মানে আমার নিজের জন্য একা কোনো কিছু নিতে পড়তে খেতে ভালোই লাগে না। তো এবার একটু শান্তি লাগছে যে না, সবকটা বাচ্চাকে আমি অন্তত কিছু দিতে পারবো। আহ সামান্য জিনিস হোক তবুও কিছু তো দিতে পারবো, এটাই হচ্ছে মনে শান্তি লাগছে। তো যাই হোক, দেখো এদিকে আমি ঘরদোরগুলো মুছে নিলাম কথা বলতে বলতে, মানে মুছে নিচ্ছি। আর জামা কাপড়গুলো এই জায়গাটায় রেখে দিয়েছি সিঁড়ির ওপরে, সিঁড়িটাকেও মুছবো, সিঁড়িটা না মুছলে না সিঁড়িটার মধ্যে নোংরা থাকে। তো সব ঘরদোর মোছা হয়, লাস্টে সিঁড়ি না মুছলে না আমার একটু কেমন যেন লাগে। তো ভাবলাম যে না, সিঁড়ি টিড়ি যা হোক সব একবারে মুছে দিয়ে তারপরে ওপরে চলে যাব। সিঁড়িটা মুছে নিয়েছি, তারপরে এই জায়গাটা মুছে নিয়ে ওপরে চলে যাব, উপরের ঘরদোরগুলো মোছার বাকি রয়েছে। আর রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে করে নেবো, আজকে আমি রান্না করব রান্নাঘরে, দেখি কি রান্না বান্না হয়।
এই দুদিন 3 দিন মা রান্না করেছে পরপর, তো আজকে আমি রান্না করব। তো আমি এখন একটু ঠিক আছি, শরীরটা একটু খারাপ হয়েছিল, তো যে কারণে তো আজকে আমি রান্নাটা করে নেবো। আর এদিকে যে পাপোশ টাপোশ গুলো সব ঝেড়ে একদম সুন্দর করে পেতে দিয়ে যাচ্ছি, যাতে কি বলতো, কে একটুখানি মাঝে মাঝে করে দিলে না দেখবে আনন্দ লাগে বেশ। আমারও মনে হয় কেউ যদি মাঝে মাঝে আমার ঘরদোরগুলো একটু মুছে দিয়ে যেত, কত শান্তি পেতাম। কিন্তু কি করবো বলো, সেটা তো আর হয় না। তবুও আর কি, মা যখন পারে না আমি চেষ্টা করি, বা দেখি মা বাড়িতে নেই, আমার এখন একটু সময় আছে, তাহলে আমি যাই নিচে গিয়ে নিচের ঘরদোরগুলো মুছে দিয়ে চলে আসি, তাহলে আর এইদিকের খাটনিটা খাটতে হবে না। তো এই আর কি। তো দেখো ঘরদোর ভালো করে মোছা হয়ে গেছে, এবার ওই পাপোশগুলো পেতে দিচ্ছি। আর অনেকেই বলেছে কণিকা ওই চটের পাপোশগুলো পেতো না, কি বলতো, চটের পাপোশও না মানে ওইগুলো পেতে পেতে এত অভ্যস্ত, এখন ওগুলোতে পা না মুছতে পেরে অন্য কিছুতে পা মোছা যায় না। তো তাও চেষ্টা করি এগুলোকে না পাতারই, তবে এই জায়গাটা পাতার মতো কিছু নেই বলে এই জায়গাটা ওটা একটা পেতে দিলাম। আর ওখানটায় না ফিল্টারে কেউ জল ভরলেই ওখানে অনেক জল জল হয়ে যায়, তো ওই জন্য কে পড়ে যাবে, তার থেকে ভালো একটা কিছু পেতে দিই। তারপরে ওপরের ঘরে চলে আসলাম, আমার বরমশাই দেখো নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। আর এখন আমি আমার কাজগুলো সারছি, মানে ওই আর কি, আমার যা কাজ, কোমর বেঁধে, কোমরে ব্যথা হোক, মানে মাথায় ব্যথা হোক, যাই হোক না কেন, সংসারের কাজ তো করতেই হবে। কিন্তু একটা কথা কি জানো তো, এখন না শরীরটা এত দুর্বল লাগে। মাঝে মাঝেই মানে এই থাইরয়েড হওয়ার পর থেকে এত দুর্বল লাগে, শরীরে রক্তের অভাব, জানোই তো, তোমাদেরকে বলেছিলাম। তো যেই কারণে আমার ভীষণ মাঝে মাঝে মাথা ঘোরে, তখন নুন চিনি জল টল খাই, তারপরে সে ঠিক লাগে, কিন্তু তারপরেও আর কি একটা টাইমের পর না আমার ওই অ্যালার্জির ওষুধ খাই তো মাঝে মধ্যেই, তখন শরীর এত উইক লাগে, তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর সারাদিনের মধ্যে সকাল থেকে উঠে ধরো অনেক কাজ করেও নিলাম, তারপরে খেয়ে দিয়ে এত ঘুম পায়, তখন আর ভিডিও এডিট করতে ভালো লাগে না। মানে আমার একটা কাজ করতে পারি তো আর একটা কাজ করতে পারি না, এই রকম এখন হচ্ছে। আমি নিজেও ভাবি যে আগে আমি কেমন ছিলাম, এখন কেন এরকম হয়ে যাচ্ছি, আমি ভিডিও অনিয়ম হয়ে যাচ্ছে, মানে নিয়মিত দিতে পারছি না, টাইম এদিক ওদিক হয়ে যাচ্ছে, 5টার জায়গায় 6টা হয়ে যাচ্ছে, আগে 5টা তো 5টা, মানে যখন ভিডিও আমার তখনই পোস্ট হবে, সে রাত জেগে হলেও আমি করতাম, ভোরবেলা ভয়েস দিলেও আমি করতাম, কিন্তু এখন না আমি পেরে উঠি না, এত কষ্ট হয়। হ্যাঁ, তবে আগে একটা ভিডিওর এডিট ছিল, ওই জন্য অতটা সমস্যা হতো না, একটা ভিডিও এডিট করতাম, সেটাতে ভয়েস ওভার দিয়ে সমস্ত প্ল্যাটফর্মে সেই একটাই পোস্ট করতাম। কিন্তু এখন তো বিভিন্ন রকমের অনেক ভিডিও করতে হয়, ভ্লগটা তো সব থেকে বড়, ওটা তো করতেই হয়, প্লাস আরো অনেক রকমের ভিডিও করতে হয়। হ্যাঁ, তো এই যে কারণে না আমার একটু সমস্যা হয়ে যায়, পেরে উঠি না, হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরে হয় না, ঠাকুরের পুজো টুজো দেওয়া থাকে, আরো অনেক কাজ থাকে, সেগুলো আর কি হয়ে ওঠে না। তো ওই জন্য মাঝে মাঝে এখন বন্ধ হয়ে যাচ্ছে, তবে নিজেকেই বোঝানোর চেষ্টা করছি যে না, কাজ ছাড়লে হবে না, কাজটাকে তো করতেই হবে ভালোবেসে। তো বাইরে দেখো বেশ মোটামুটি একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। আর গতকাল রাতে যা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, বাবারে বাবা, মানে অনেক জায়গায় জলে টলে তলিয়ে গেছে, মানে খুব খারাপ অবস্থা। আর মানে রাত্রেবেলা বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, আমি মনে হচ্ছিল কি যে কি যেন ভেঙে ভেঙে চুরে যাচ্ছে। তারপরে উঠে ফ্রিজ সমস্ত কিছু বন্ধ করেছি, বন্ধ টন্ধ করে তারপরে সকালে দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় যে অনেক জায়গায় জল জমে গেছে, অনেক প্যান্ডেলের মধ্যে জল ঢুকে গেছে। অনেক রাস্তাঘাটে গাড়ি চলাচল করতে পারছে না, বিশেষ করে কলকাতার দিকে, মানে খুব বাজে অবস্থা। তো আমি এদিকে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ঘরের মানে একতলা দোতলা সব ঝাড় দেওয়া মোছা কমপ্লিট, জামা কাপড় মেলে নিয়েছি, জলের বোতলে জল ভরে নিয়েছি, মানে এই তো এই হচ্ছে শান্তি, মানে এই কাজটুকুনি করে নিলে না মনে হয় যেন কত শান্তি, এবার শান্তি ভরে আমি আরো বাকি কাজগুলো করতে পারবো শান্তি মতো। তো বাসনগুলো সব এই যে তোমার রেখে দিলাম, আর এই নিচের একটা জায়গায় কি একটা পড়েছিল, বাসন রাখতে পারছিলাম না, আবার ওটা ঠিক করে রাখলাম। স্নান করতে মানুষের দেরি আছে, ঘামতে দেরি নেই, দেখো ঘেমে জল পড়ছে আমার গা দিয়ে, কপাল দিয়ে, মাথা দিয়ে। এখন একটু চা বসিয়েছি, আজকে মেয়েদের এক্সট্রা ক্লাস রয়েছে, ওদের কিছু একটা সেলিব্রেশন হবে, যে কারণে অদ্রিকাকে আগে ছেড়ে দিয়েছে, মেয়েকে পরে, তো মা ওকে আবার পরে আনতে গেল, আর অদ্রিকাকে নিয়ে এসেছে আমার যা নিয়ে এসেছে, তো ওই জন্য দুবার করে আবার যেতে হলো। তো ওই জন্য একটু দেরি করে কাজবাজ করে সেরে তারপরে চা বসিয়েছি। নিচের ঘরদোরগুলো সব পরিষ্কার করলাম, উপরের ঘরদোরগুলো সব পরিষ্কার করলাম, জামা কাপড় কাচা মেলা, জল ভরা, হাবি জাবি কত কাজ, উজ্জ্বলকে স্নান করানো সব করিয়ে তারপরে এখন
একটু ফ্রেশ হয়ে একগাল হাসি নিয়ে তোমাদের সামনে আসলাম, কারণ সকাল থেকে না কাজের চাপ মাথার মধ্যে এমন ভাবে ঘোরে, তখন আর হাসতেই ভুলে যাই। ভাবলাম থাক, সকাল থেকে এই কাজগুলো তোমাদের সাথে এইভাবেই শেয়ার করি, যতটুকুনি পারি, আর যতটুকুনি পারবো না হবে না তাড়াহুড়োর মধ্যে, সেটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। আর তারপরে স্নান করে নিয়েছি। কোয়েল পুজো দিয়ে দেবে, আমি পুজো দিতে পারবো না। আর হচ্ছে আমি এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, এই যে জল বসিয়ে দিয়েছি, ফুটে গেছে, ওর মধ্যে দুধ দিয়ে দুধ চা করবো। আর মাও চলে আসবে ততক্ষণে, তো ওই জন্য দেরি করে বসালাম, যাতে মা চলে আসে ততক্ষণে বসিয়ে চাটা গরম গরম থাকে, আবার পরে গরম না করতে হয়। তিনজন একসাথে মিলে খেয়ে নেবো, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ, শুনছি 25 তারিখ থেকে বৃষ্টি হওয়া শুরু হবে, পুরো পুজোটা নাকি বৃষ্টি যাবে। তবে জানি না, নাও হতে পারে, অনেক সময় তো সবকিছু উল্টে যায়, আবার হতেও পারে, বলতে পারছি না। তবে এবছর মা দুর্গার আগমন হচ্ছে হাতিতে গজে, শুনেছি আর কি। আর যখন যাবে তখন হচ্ছে নৌকায়। তবে আগমন যেটাতে হচ্ছে হাতিতে, তো আগমনটা ভালো হচ্ছে, কিন্তু যখন যাবে তখন নৌকায় যাওয়া নাকি ভালো না। ছোটবেলা থেকে একটু শুনে এসেছি নৌকায় যাওয়া ভালো না, যত দুর্ভিক্ষ, বন্যা এই সমস্ত আর কি দেখা দেয়। অলরেডি তো বন্যা, জল টল চারিদিকে এবছরে বেশি, বৃষ্টির সম্ভাবনাও বেশি, তারপরে চারিদিকে অনেক দিকে এরকম হয়েছে, জল জমে গেছে, খুব খারাপ অবস্থা, অনেক জায়গায় এরকম হয়েছে। তো দেখি কি হবে জানি না, কপালে কি আছে। চলো চাটা খেয়ে নিই। চাটা আসবো, আজকে ড্রাগন পারবো, মা সকালে একটা পেরে নিয়ে গেছে, আর দেখো কত বড় হয়েছে, ঠিক আছে? এই দেখো, এটাকে এখন পারবো, এটা বোধহয় লাস্ট, এরপরে আবার কবে হবে বলতে পারছি না। আজকে ছুরি নিয়ে এসেছি, আমি ড্রাগন তুলতে গেলে পেছন দিক দিয়ে কেটে যায়। এই দেখো পুরো গোল হয়েছে, এটা অনেকটা বড় হয়েছে। ওইদিকে আরো আছে, উপরে একটা হয়েছে, তোমার উপরে একটা পারবো কি করে? এইখানেও দুটো হয়েছে, এই একটা, এই একটা, দুটো হয়েছে। ঝুড়িটা দাও তো। দেখো তোমার কাটা ফুটে গেছে ড্রাগনের হাতের মধ্যে। ছিঁড়ে গেছে, এই দেখো এটা ভালো হয়েছে। ধরো এটা আমি পেরে দিই, না উঠতে পারবো না, অনেকটা লম্বা লাগবে। আর এটা মা পারছে। সামনে নিয়ে ড্রাগনের সাইজ গুলো দেখাই, এই যে দেখো, এগুলো বেশ ভালো বড় হয়েছে। কত হবে চারটেতে? 1 কিলো হয়ে যাবে? বেশি হবে, 1 কিলো বেশি হবে চারটে। এই দেখো আমি সকালে 7-8টা তুলে নিয়ে গেছিলাম উপর থেকে, দেখো দেখেছো বরবটির সাইজ দেখো। সকালে সবেদা তুলেছি একটা, বরবটি গাছগুলো কেটে দিয়েছিলাম, আবার হয়েছে, অনেক হয়েছে, উঠেছিলাম আবার। শালকুমড়ো কোথায় ধরেছে? দেখো গাছের ফল এত আইছে, এখানে দেখতে পাইনি, দেখেছো ওই যে কত বড় একটা চাল কুমড়ো পেকে গেছে ওই গাছে। দেখতে পাইনি, ওটা একটা দানা রাখার জন্যই থুয়ে গেছে। কিন্তু ওটা যদি ছিঁড়ে পড়ে কারো গায়ের মধ্যে, হ্যাঁ ছিঁড়লি তো নিচেই পড়বে, কিন্তু পারলি তো পারলি ওইটা খেতে হবে, আর এত তো দানা নষ্ট হয়ে যাবে। আমার শাশুড়ি, এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের চাল কুমড়ো বাগান। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, অনেকগুলো চাল কুমড়ো হয়েছে, ওই দেখো আরেকটা চালই পড়েছে। নিয়ে সামনে, এই দেখো এখানে একটা জালি পড়েছে, এখানে একটা জালি পড়েছে, অনেকগুলো ফুলও হয়েছে। ভাবছি চাল কুমড়ো কাঠটা ডাল কেটে নেবো ছোট ছোট, তরকারির মধ্যে দিলে ভালো লাগবে। পড়ে যাবি সামনে।
ওইখানে। ও বাবা, দাঁড়া দাঁড়া, সরে যা সরে যা, আমি তুমি হয়ে গেছে। এই দেখো, বসে পড়। এই দেখো বন্ধুরা, চাল কুমড়ো দেখেছো কত বড় হয়েছে। এটা পেকে গেছে, এটা বীজ করার জন্য রাখা হয়েছে। আমি তুলে দিলাম যাতে পড়লে এখানটাতে পড়ে, অন্য কোথাও না যায়। না হলে নিচ থেকে যদি পড়ে, কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার টাক ফেটে যাবে, আর যদি ওই দিকে পড়ে তাহলে তো গেল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই একটু, এই যে হচ্ছে আমাদের বরবটির চাষ করেছে মা আবার। আর এই যে বরবটির চারাগুলো বড় হয়ে গেছে, এবার এগুলোকে তুলে তুলে মা গিয়ে অন্য জায়গায় গিয়ে বসাবে। তার মাঝখানে যদি দেখাই, এই যে হচ্ছে ড্রাগনের চারা হয়েছে, এই দেখো, ঠিক আছে। আবার এই যে ড্রাগনের চারা একটা দুটো, এই একটা তিনটে ড্রাগনের চারা হয়েছে। এবার লাল শাকের চারা হয়েছে। আমার শাশুড়ি মা গাছ যেহেতু লাগাতে ভালোবাসে, প্রথমে আমি খুব বাগান করতে ভালোবাসতাম। যখন বিয়ে প্রথম প্রথম তখন দেখতাম মা এসে কুমড়ো তারপরে অনেক কিছু লাগাতো, আর খুব ফলন হতো। তারপরে আমি আবার শুরু করলাম, তারপরে তখন মা দোকানে যেত, মা পারতো না, তখন আমি করতাম। তারপরে আবার এখন মা করে, মা যেহেতু এখন বাইরে থাকে, এখন মা সারাদিন শুধু বাগানের মধ্যেই থাকে। একদিকে ভালো, কি বলতো, টুকটাক সবজি ফল এগুলো খাওয়া যায় নিজেদের বাগানের জিনিসের জন্য। আর আমাদের কামরাঙ্গা গাছে আবার কত ফুল এসেছে, লাল হয়ে ভর্তি হয়ে গেছে। এই একটা কামরাঙ্গা হয়েছে, বড় হয়ে গেছে, এই দেখো, দেখেছো কামরাঙ্গা বড় হয়ে গেছে। এখানে আরো রয়েছে কয়েকটা, এই একটা, এই একটা হয়েছে। আগের বারে কামরাঙ্গা গাছে অনেক বড় হয়ে গেছিল, ভাবলাম কি পুরো পেকে যাক। আর আমাদের এই কামরাঙ্গা কাঁচা অবস্থা তো মিষ্টি লাগে, পাকলেও মিষ্টি লাগে, ভাবলাম একটু বড় হোক, তারপরে সবাই মিলে একসাথে পেরে সবাইকে দিয়ে দিয়ে খাবো। আমাদের পেস্টটা একদিন এসে এক কামড়ে 4খানা কামরাঙ্গা নিয়ে দৌড় দিয়েছে, জানো না। আবার এই নতুন করে ফুল এসেছে, ফুলের কালার গুলো খুব মিষ্টি দেখতে, তাই না বল? সুন্দর, কিন্তু প্রচুর ঝরে যায়, সব পড়ে যাবে এখান থেকে, খুব জোর 4-5টা হবে, আর হবে না, সব পড়ে যাবে। আজকে ছাদ বাগানের অনেকটা ভিডিও করে ফেলেছি একসাথে। তোমরা অনেকেই কমেন্ট করে মাঝে মাঝে, কণিকাদি ছাদ বাগানের গাছগুলো দেখিও, অপেক্ষা করে বসে থাকি তোমার গাছগুলো দেখার জন্য। তো আজকে ওই জন্য ভাবলাম যে না, চলো বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো ওই জন্য অনেকটা ভিডিও শুট করে নিয়েছি। আর এখন একদম কচি কচি ডালগুলো কেটে নিচ্ছি, একটু রান্না বান্না করবো। আজকে শাক পাতা খেতে ইচ্ছা হয়েছে, আর ঘরে সমস্ত সবজি টবজি বাড়ন্তও আছে, সেরকম ভাবে নেই কিছু, তাও আছে সয়াবিন টয়াবিন আছে, ওগুলো করলেই করা যায়। ডাল রয়েছে অনেক রকমের, কিন্তু আর ইচ্ছা হলো না, ওই জন্য ওই শাকই কেটে নিলাম। আচ্ছা, রান্না হয়ে গেছে, তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই ঝটপট করে। এই যে শাক রান্না করেছি ছাদের থেকে পেরে এনে, এই শাক রান্না করেছি। এর মধ্যে 2 রকমের শাক রয়েছে, একটু ঝোল ঝোল একটু মাখা মাখা করে করেছি। আর এখানে রয়েছে ভাত। ব্যাস, আজকে শাক আর ভাত, আর বেশি কিছু করতে পারিনি। আর গতকাল রাতে লুচি আর ঘুগনি করা হয়েছিল, সেই ঘুগনি একটু গরম করছি, উজ্জ্বল ভাত দিয়ে খেয়ে নেয়, এসব ওর কোনো ব্যাপার নেই। তো এই আর কি, কী বলবো, বাজারে না যেতে পারছি না, ওই জন্য বাজারও করা হয়নি, সব বাড়ন্ত হয়ে গেছে। ঘরে ডাল আছে, সয়াবিন আছে, এমন নয় যে কিছুই নেই। চাইলে পনির এনেও করতে পারতাম, কিন্তু ওগুলো আর খেতে ইচ্ছা হচ্ছে না। একটু শাক পাতা, একটু ঝাল ঝাল অন্যরকম কিছু খেতে ইচ্ছা হচ্ছিল। কালকে একেবারে বাজারটা করব। আর আজকে ওই জন্য এমনি ঘরে যা ছিল সেই দিয়েই, মানে ছাদ বাগানে যা ছিল সেই দিয়েই করে নিলাম। চলো, এটা যে ফুটে গেছে, নামিয়ে দেবো, কড়াইটা মেজে নেবো। এদিকে আমার সব মাজা মোজা গোছানো হয়ে গেছে। আর এই যে সাইজ দেখেছো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বাগান থেকে আনা হয়েছে। আর এই যে সবেদাটা, সেই যে বড় সবেদাটা দেখিয়েছিলাম, এর থেকে আর বড় সাইজ আমাদের ছাদ বাগানে হয় না। আর সবেদাগুলো লম্বা লম্বা, তবে খুব একটা যে ছোট সেটাও নয়, অনেকটাই বড় ওটা। আজকে কেনাকাটা করতে এসে দেখলাম যে সত্যি কথা, বাজারে উজ্জ্বল ঠিকই বলেছিল, এত ভিড়। শ্যামনগরে যে মলগুলো আছে, ওই মলগুলোতে ঢোকার জায়গা নেই। আমার শাশুড়ি মা বলছে ওখানেই যাওয়ার কথা ছিল, মা বলছে কণিকা ওখানে যেও না, প্রচুর ভিড়। আর বিলিং কাউন্টারে সবচেয়ে বেশি ভিড়, 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে তবে তোমাকে বিল পেমেন্ট করতে হবে।
তো মা বলল যে তাহলে আমাদের এই কাছে পিঠে গারুলিয়ার এখানেই চলো, যেখান থেকে বাচ্চাদের জামা কাপড় কেনা হয়। সেই দোকানে গিয়েও দেখছি প্রচুর ভিড়। বেরিয়ে চলে এসেছি এই বাইরের দিকে, আরো অনেক দোকান রয়েছে আমাদের এখানে, প্রচুর দোকান এই গারুলিয়া জামা কাপড়ের। তো সমস্ত দোকানে ভাবছি যে কোন দোকানে ঢুকবো, প্রত্যেকটা দোকানেই তো কাস্টমার বসে রয়েছে এত এত। তো সব দোকানে দেখে টেকে তারপরে মাকে বললাম যে তাহলে এই দোকানটাতেই চলো, এখান থেকেও বাচ্চাদের জামা কাপড় কেনা হয়। তো এই জন্য এই দোকানটাতে আগে ঢুকলাম, চলো আগে ঢুকে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এসেই সবার প্রথমে এখানে অদ্রিকার আর আমাদের ছোট পুচকুমাটার জামা কাপড় দেখছি। এই যে এই জামাগুলো ছোট পুচকুমাটার জন্য দেখছিলাম, মানে অবনীতার জন্য। তো একটু মানে নরম সরম কোয়ালিটি দেখে, কারণ বাচ্চাদের তো সবসময় একটু কমফোর্টেবল জিনিস দিতে হয়, না হলে ওরা পড়লে না গা কুটকুট করবে, ওরা পছন্দ করবে না, এরকম একটা ব্যাপার। তো আমি জন্য মাকে বলছিলাম দেখো কোনটা সফট, দেখো সেই অনুযায়ী নাও। তো ওই জন্য এখান থেকে যে পছন্দ করলাম, লাস্টে পছন্দ করছিলাম আর কি, তো শেষে লাস্টে কিন্তু এখান থেকে আর জামা কাপড় পাইনি। পাইনি বলতে এখান থেকে দেখে টেকে তারপরে অদ্রিকার সাইজের জামা কাপড় পাচ্ছিলাম না, ওর একটুখানি মানে বডিতে যদি হচ্ছে তাহলে মানে লম্বায় বড় হয়ে যাচ্ছে, আর লম্বায় যদি ঠিকঠাক হচ্ছে তাহলে বডিতে ছোট হয়ে যাচ্ছে। মানে আমার দিদির মেয়ের আর আমার এই অদ্রিকার, এই দুজনের জামা কাপড় কিনতে গেলে প্রচুর ভাবতে হয়, ঘুরতে হয়। আমার দিদির বড় মেয়ের ওর জামা কাপড় ছোটবেলা থেকে ওরকম কিনতে গেলে প্রচুর দোকানে ঘুরে ঘুরে তারপরে কিনতে হতো এক একটা, তাও সে ঠিকঠাক করে পাওয়া যেত না। তো এখান থেকে অনেক জামা কাপড় দেখলাম, দেখে তারপরে যেটার কোয়ালিটি পছন্দ হচ্ছে সেটা সাইজে হচ্ছে না, আর যেটা সাইজে হচ্ছে সেটার কোয়ালিটি পছন্দ হচ্ছে না, মানে এই সব হচ্ছিল জানো না আমাদের সাথে। তো এই যে দেখো মা আর আমি দুজনে মিলে দেখাতে কি করছিলাম। তো এই দোকান থেকে অন্য সময় আমি জামা কাপড় নিয়ে যাই, মেয়ের জন্য কিনে নিয়ে যাই। তবে আজকে যেহেতু প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছো বাইরেও লোক দাঁড়িয়ে ছিল, এখানেও অনেক লোক দাঁড়িয়ে ছিল, আর অন্যান্য দোকানগুলোতে ঢুকতেই পারছিলাম না। তো আমি মাকে বললাম তুমি দেখো তোমার যেটা পছন্দ তুমি সেইভাবে বেছে তারপরে পছন্দ করে তারপরে আর কি নাও। তো ওই জন্য মা দেখছিল। আর এই জামাটাও দেখলাম, কিন্তু এই জামাটারও এই জামাটা পছন্দ হয়েছিল অদ্রিকার জন্য। তবে এটারও না তোমার এই বডিটা ছোট ছিল, মানে লেন্থ ঠিকঠাক ছিল, বডিটা ছোট ছিল। তো মা এই যে এটা দেখছিল, এটা দেখে বললো যে না এটারও বডি হবে না। আর আমি এবার বললাম যে এটা তো কোয়েলের সাইজের হয়ে যাবে, এটা তো কোয়েলের। তো মা আবার মেয়েকে তুলে দেখছে যে অদ্রিকার হবে কিনা, মেয়ে আর ও তো একই রকম লম্বা, শুধু ওর বডিটা একটুখানি মানে অন্যরকম, একটু বেশি লাগবে জায়গা বডিতে। তো বলছে যে না ও তো হবে না এটা তো এইটারও বডিতে হবে না। তো আমি এবার এটা দেখলাম, তো এটারও বডিতে হবে না। তো এখান থেকে ওই জন্য বেরিয়ে গেলাম। মা বললো কি করবে তাহলে, ছোট পুচকুটো জামা নেবে, জামাটা নিয়ে যাবে? তো আমি বললাম যে না তাহলে সবার জন্যই যখন নেবো এক দোকান থেকেই নেবো, তুমি অন্য দোকানে চলো। তো এই অন্যান্য রকম জামা দেখাচ্ছিল, এগুলো বিশ্বাস করো এত বড় বড় দেখাচ্ছিল না, এগুলো পছন্দই হচ্ছিল না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যে দোকানটা দিয়ে ওদের জামা কাপড় কিনি ফাইনালি, সেই দোকানটাতে একটু ফাঁকা পেলাম আসার সময়, সেই দোকানে ঢুকে সমস্ত জামা কাপড় কিনে সবার জন্য এক দোকান থেকেই কিনেছি মোটামুটি, শুধু বাচ্চাদের গুলো না, ছেলেদের গুলো আবার আলাদা দোকান থেকে কিনতে হয়েছে। তারপরে আমাদের শপিং কমপ্লিট করে এখানে দেখো খাওয়া দাওয়া, ওদের একটু ফুচকা খেলো ওরা। আর আমি তো বাইরে কিছু খাই না, তো মাও সেভাবে কিছু খায় না বাইরের থেকে, আর ওরা ফুচকা খাচ্ছে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো টাটা।